সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্রে আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন আবু আলম শহীদ খান। শহীদ খান, স্বাগত আপনাকে। ধন্যবাদ মতি ভাই। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম হচ্ছে হাসিনার বিরুদ্ধে 5 অভিযোগ, অর্থ পাচারে 7 স্টার। মানবজমিন নয়া বিতর্কে এনসিপিতেই চাপানোতর, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন। সমকাল নিবন্ধন স্থগিত, ভোটে যেতে পারছে না আওয়ামী লীগ, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা চান সিভিল সার্জনরা। কালের কণ্ঠ, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, বিপুল অর্থ পাচারে 7 স্টার গ্রুপ। আমার দেশ হাসিনার সীমান্ত সড়কে হুমকিতে বাংলাদেশ, মুজিবের হাতে বিলুপ্ত, ধ্বংস হাসিনার হাতে। আমাদের সময়ে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, মোবাইল কোর্টের ক্ষমতা চান সিভিল সার্জনরা। কালবেলা জামাতে দাঁড়িপাল্লার কী হবে, হঠাৎ কেন ঢাকা ছাড়লেন পাকিস্তান হাইকমিশনার। দেশ রূপান্তর, হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রস্তুত, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত। খবরের কাগজ, হাসিনাই হত্যার পরে নির্দেশদাতা ও পরিকল্পনাকারী, পাচার করা অর্থে বিদেশে রাগঢাক ছাড়াই মেঘনা গ্রুপের বিনিয়োগ। আলোকিত বাংলাদেশ, হত্যার উস্কানি, প্ররোচনা ও নির্দেশদাতা শেখ হাসিনা, আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ। করতোয়া, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা সহ 5 অভিযোগ। আওয়ামী লীগের নিবন্ধন, মানে আপনি জানেন যে আগামী নিবন্ধন স্থগিত হয়েছে, আর কি পর্যন্ত বিচার শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ হয়ে গেছে। নিষিদ্ধ কার্যক্রম কীভাবে দেখছেন? হ্যাঁ, আওয়ামী লীগ তো অনেক বড় একটা দল এবং তাদের বিশাল জনসমর্থন আছে। তো এখন যে নোটিফিকেশনটা করা হয়েছে, ওটা 8 প্যারাগ্রাফের একটা নোটিফিকেশন। প্রথম 7 প্যারাগ্রাফ কী কী দোষ তাদের কী তারা করেছেন, তারা গণহত্যা এবং অন্যান্য অনেক বিষয়ে উল্লেখ করে সরকারের সিদ্ধান্ত হলো যে তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রমে স্থগিত রাখা হবে। এবং ওইটার আলোকেই রাতের বেলা আমাদের যে নির্বাচন কমিশন থেকে তাদের রেজিস্ট্রেশন যেটা, সেটা স্থগিত করা হয়েছে। এর মানে হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত রেজিস্ট্রেশনটা স্থগিত থাকবে। আর আওয়ামী লীগ রাজনীতিতে সক্রিয় থাকতে পারবে না। মিছিল মিটিং করা, কোনো বিজ্ঞাপন দেওয়া, কোনো লিফলেট দেওয়া, এমন কোনো কাজ করতে পারবে না বিচার শেষ না হওয়া পর্যন্ত। এখন এই বিচার কতদিনে শেষ হবে এবং কতদিন পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে, সেটার জন্য জাতিকে অপেক্ষা করতে হবে। আর এর মধ্যে আমাদেরকে দেখতে হবে যে আওয়ামী লীগ এটাকে কীভাবে গ্রহণ করে। বিশ্বের অন্যখানে এবং আমাদের দেশেও কোনো দলের কার্যক্রম নিষেধাজ্ঞা দিয়ে বা পুরা নিষেধাজ্ঞা দেওয়ার পরে দলটাকে কন্ট্রোলে আনা যায়নি। এর প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে জামাতে ইসলাম। তাদেরকে 1972 সালে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, নিষিদ্ধ করা হয়েছিল, এবং পরবর্তীতে আবারও গত আগস্ট মাসে জুলাই মাসে তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হয়। কিন্তু আপনি দেখেন যে তারা এইসব নিষেধাজ্ঞার পরেও তাদের সাংগঠনিক শক্তি দিয়ে তারা এটা মোকাবিলা করেছে এবং গোপন কার্যক্রম দিয়ে তারা এটা অতিক্রম করার চেষ্টা করেছে। ওই অর্থে নিষেধাজ্ঞা যাদের উপরে আরোপ করা হয়েছে বা নিষিদ্ধ করা হয়েছে, বাংলাদেশের উদাহরণ এবং অন্যান্য সারা বিশ্বের উদাহরণে দেখবেন যে এদের জনসমর্থনটা তেমন ছিল না, খুব কম ছিল। একদম ডাবল ফিগারে তো ছিলই না কারো জনসমর্থন। এরকম দল যারা সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত থাকে, জঙ্গি কার্যকলাপে লিপ্ত থাকে, অথবা সশস্ত্র সংগ্রাম শুরু করে, তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হয়। সেই অর্থে আওয়ামী লীগ একটা বড় দল হিসেবে এই প্রথম একটা নিষেধাজ্ঞা সরকার দিয়েছে। এবং সরকার এই যে আইন প্রয়োগকারী সংস্থা এবং সরকার এটা কীভাবে পালন করবে এবং কিভাবে এটাকে এক্সিকিউট করবে, সেটার জন্য আমাদেরকে নিশ্চয়ই সবাই অপেক্ষা করে দেখতে হবে যে কী অবস্থা দাঁড়ায়। ওদিকে হাসিনার বিরুদ্ধে 5 অভিযোগ তদন্ত রিপোর্ট কালকে দেওয়া হয়েছে, প্রাথমিক রিপোর্ট আর কি। তদন্ত রিপোর্ট দেওয়ার পরে তো এটা বিচার কার্য শুরু হবে। এটা তদন্ত রিপোর্ট দেওয়া হবে, এটা তো আগে থেকে বলা হচ্ছিল এবং তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। এখন এটা বিচারে যাবে। এখন বিচারের মানে কিভাবে বিচারটা চলে, সেটা বিচারে কি হবে। এবং এই যে আওয়ামী লীগ নিষেধাজ্ঞা দেওয়ার ফলে সেখানে যারা এই তাদের পক্ষে যদি কোনো লয়ার দাঁড়ান, তারা কিভাবে এটাকে মানে ডিফাইন করবেন, সেটাও একটা দেখার বিষয়। সেটাও দেখা যেতে পারে। আপনি জানেন যে
সরকারি কর্মচারীদের ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়েছে, দেখেছেন নিশ্চয়ই, যে তাদেরকে কিভাবে চাকরিচ্যুত করা যায়। অল্প দিনের মধ্যে, সম্ভবত 8 দিনের মধ্যে চাকরিচ্যুতির একটা বিধান, এরকম একটা এটা কি নতুন আইন না, এর আগেও ছিল? 1979 সালে একটা আইন ছিল, যেখানে ওই যে আপনার সেই সময় সরকারি কর্মচারী, বিশেষ করে ব্যাংক সেক্টরে খুব একটা আন্দোলন গড়ে উঠছিল এবং ব্যাংকের কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছিল। তখন সরকার একটা আইন করেছিলেন যে পরপর 3 দিন যদি কেউ অনুপস্থিত থাকে তখন তাদেরকে একদম শর্ট নোটিশে বিচার করে তাদেরকে বের করে দেওয়া। এসব আইন তো সবসময় কালাকানুন হিসাবে ট্রিট হয়ে আসছে, এবং কালাকানুন ছিল বলে এই আইনটার কোনো কার্যকারিতা ছিল না। এখন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যেখানে আগের যে ফ্যাসিবাদী সরকার তাদের যে সমস্ত আইনকানুন বা যে সমস্ত আইনকানুন জনকল্যাণকর না, যেমন সাইবার সিকিউরিটি অ্যাক্ট, স্পেশাল পাওয়ার অ্যাক্ট বা আরও অন্যান্য অনেক আইনকানুন আছে। তো এই 24শে গণ অভ্যুত্থানের পরে গণতন্ত্রের পুনরুত্থানের কারণে অনেকের প্রত্যাশা ছিল যে এইসব আইনকানুন বাতিল হয়ে যাবে। তো সেগুলো তো বাতিল হয়নি, বরঞ্চ আপনি যেটা বলছেন এমন একটা আইন সরকার করতে যাচ্ছে যেখানে সরকারি কর্মচারীদের 8 দিনে বের করে দেওয়া হবে। এটা তো আপনার বাসার কাজের লক্ষ্য, আপনি 8 দিনের নোটিশে বের করবেন না, মানে মানবিক কারণেই করবেন না, নৈতিক কারণে করবেন না। তো সুতরাং একজন সরকারি কর্মচারী যিনি নানান প্রসেসের মধ্যে দিয়ে চাকরিতে আসবেন, তাকে এত শর্ট নোটিশে বের করার জন্য যদি আইন করা হয় এবং আইনটা প্রয়োগ করা হয়, স্বাভাবিকভাবে এটা অনেক অপপ্রয়োগ হতে পারে। তো এই জিনিসটা সরকার নিশ্চয়ই বিবেচনা করবেন, খেয়াল রাখবেন, এবং এইরকম আইন আসলে এটাকে কালাকানুন বলা ছাড়া আমি আর অন্য কোনো ভাষায় এটাকে বলতে পারছি না আর কি। ধন্যবাদ। আইন শৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না। হ্যাঁ, পুলিশের হাতে তো মারণাস্ত্র থাকার কথা না। এখন পুলিশের হাতে কি থাকবে এটা নিয়ে আলাপ আলোচনা হতে পারে। লাঠি থাকবে? তো মারণাস্ত্র না থাকলে আপনি বোল্ট অ্যাকশন রাইফেল তো একটা মারণাস্ত্র, এবং মানে এখন পৃথিবীর যে কনভেনশনাল যুদ্ধ যদি হয়, বোল্ট অ্যাকশন রাইফেল মানে 303 সবচেয়ে পুরানা, সেটাই আপনি ব্যবহার করতে পারবেন এবং অনেকক্ষণ ধরে আপনি এটা নিয়ে যুদ্ধ করতে পারবেন। তো তাদের হাতে এখন সাবমেশিন গান থাকবে না, বোল্ট অ্যাকশন রাইফেল থাকবে না, তাহলে কি থাকবে সেটা নিয়ে আলাপ আলোচনা করা যেতে পারে। এবং পুলিশ কিভাবে মব কন্ট্রোল করবে, বা যদি কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয় তখন কি করবে। এই সাউন্ড গ্রেনেড নিশ্চয়ই মারণাস্ত্র না, অথবা গরম পানি এটা মারণাস্ত্র না। তো এইভাবে চিন্তা করতে হবে। মারণাস্ত্র বলতে মনে হয় যে 7.62 ক্যালিবারের একটা অস্ত্রের কথা বারবার, এটা এখনো ডিফাইন করা হয়, এটা ডিফাইন করা হয়নি। না, পুলিশের সাইটে গেলে আপনি দেখবেন যে পুলিশের কাছে কী কী অস্ত্র আছে, এবং পুলিশের তো আরও টিম গড়ে উঠছিল, সোয়াট, ওদিকে র্যাব আছে, প্রত্যেকের কাছেই তো আধুনিক অস্ত্রশস্ত্র ছিল। তো পৃথিবীর দেশে দেশে অন্যান্য পুলিশ বাহিনীর হাতে কী অস্ত্র আছে তার সাথে একটা আলাপ আলোচনা করে, মানে পরীক্ষা করে দেখতে হবে যে পুলিশের কাছে কী কী অস্ত্র থাকা উচিত। এটা বলেছেন, বাট এটা একটা মারণাস্ত্র থাকবে না বলার পরে ঠিক আছে, এটা খুবই গ্রহণযোগ্য যে যে অস্ত্র দিয়ে মানুষকে মেরে ফেলা যায় সেটা থাকবে না, বাট কি থাকবে এবং কিভাবে তারা মোকাবিলা করবেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন, সেটা একটা আলোচনার বিষয়, এবং এটা ভালোভাবে আলোচনা করতে হবে। ওই একই বৈঠকে সিদ্ধান্ত যেটা হয়েছে যে র্যাব পুনর্গঠনে একটা কমিটি হবে, তো তার মানে র্যাব বিলুপ্ত হচ্ছে না। মানে যারা পুলিশ সুপারিশে তো র্যাব বিলুপ্ত করার কথা বলা হয়েছিল সংস্কার কমিশনের সুপারিশে, তো তার মানে যে সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছে সেটা হচ্ছে না, তো র্যাব পুনর্গঠন করা হবে। ঠিক আছে, এটা বিলুপ্ত করবেন কিনা এটা তো একটা সরকারি সিদ্ধান্ত বা একটা আপনি রাষ্ট্রীয় সিদ্ধান্ত। সুতরাং একটা ওই যেটা বলা হয় যে এর আগে ওই যে বাহিনী যদি তৈরি করা হয় এবং সেই বাহিনী যদি বিলুপ্তই করতে হয়, তাহলে সেই বাহিনী তৈরি করার দরকার কি? একইভাবে আপনি দেখেন যে 72 সালে একটা রক্ষী বাহিনী করা হয়েছিল, 75 পরে এটাকে ডিসম্যান্টেল করে সেনাবাহিনীতে নিয়ে নেওয়া হয়েছিল লোকজনকে, এবং কারো কারো চাকরি চলে গিয়েছিল। এখন র্যাব পুনর্গঠন ওই এগুলো একেবারে একটা সাধারণ কথা, মানে পুনর্গঠন হলেও তো বুঝতে হবে যে পুনর্গঠিত র্যাব বলতে আমরা কি বুঝবো এবং আইনটা কি হবে, তারা কি কি কাজ করবেন। মোবাইল কোর্টের ক্ষমতা চান সিভিল সার্জনরা। প্রথম সিভিল সার্জন সম্মেলন, প্রতিটি হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি। তারা মোবাইল কোর্ট চাচ্ছেন সিভিল সার্জনরা, এটা কারণ কি? হ্যাঁ, ওনাদের হয়তো একটু কাজ কম আছে, তাদের যে পেশায় তারা আছেন সেই পেশার বাইরেও তারা কাজ করতে চান,
এবং মোবাইল কোর্ট পরিচালনার জন্য দায়িত্ব দিতে পারেন, ম্যাজিস্ট্রিয়াল দায়িত্ব তো নিয়ে আমাদের সেনাবাহিনীও এখন মাঠে আছে। তো মোবাইল কোর্ট পরিচালনার জন্য আপনি যে কাউকে দায়িত্ব দিতে পারেন, বাট তাদের ট্রেনিং দিতে হবে, উপযুক্ত প্রশিক্ষণ দিতে হবে যাতে তারা মোবাইল কোর্ট কীভাবে পরিচালনা করতে হয় এটা বোঝেন। এবং মোবাইল কোর্ট নিয়ে তো নানাবিধ কথাবার্তা আছে, মোবাইল কোর্টের অপব্যবহার, মোবাইল কোর্ট আদৌ থাকবে কিনা, বা এই কোর্ট সিস্টেমের বাইরে আপনি যখন বিচার ব্যবস্থাকে যদি পৃথক করছেন তখন কাকে কাকে আপনি মোবাইল কোর্ট এই ক্ষমতাটা দিবেন, সেসব নিয়ে আলাপ আলোচনা হতে পারে। তারা যেহেতু দাবি করেছেন তাদের দাবিটা গুরুত্ব দিয়ে চিন্তাভাবনা করে হয়তো একটা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। তো তারা যদি মোবাইল কোর্ট করতে চান করতে পারেন, কোথায় করবেন, কি জায়গায় করবেন, মানে হয়তো তারা এটা চাচ্ছেন, ডিটেলটা নাই বোধহয় ওখানে, তারা হয়তো এটা চাচ্ছেন যে তারা যে সিভিল সার্জনরা যে বিভিন্ন প্রাইভেট হাসপাতাল যেগুলো পরিদর্শন করার কথা, মনিটরিং করার কথা, তারা হয়তো ওটা ঠিকভাবে করতে পারছে না, বিকজ তাদের কাছে এই মোবাইল কোর্টের মতো আইনানুগ ক্ষমতা নেই, যেটা করে তারা সঙ্গে সঙ্গে হয়তো ফাইন ইম্পোজ করতে পারবেন। ওটা দীর্ঘসূত্রিতা আছে, দেখতে হবে এটা ওই কারণেই কিনা। স্পেশালাইজ ক্ষেত্রে এটা যদি সরকার মনে করেন দেওয়া যায় দিতে পারেন, তবে তাদেরকে প্রপার ট্রেনিং দিতে হবে। দেশ রূপান্তরের শিরোনাম হচ্ছে দুর্নীতির সর্বোচ্চ অভিযোগ স্থানীয় সরকার মন্ত্রণালয়। মানে এখনকার অভিযোগ? হ্যাঁ, তাই তো। একজন সম্ভবত আগের অভিযোগ, না আমলের অভিযোগ, উপদেষ্টার স্বীকারোক্তি। উপদেষ্টার স্বীকারোক্তি। আচ্ছা, যাই হোক, মানে হ্যাঁ, আমাদের তো দুর্নীতির ব্যাপারে তো বিভিন্ন সময়ে বিভিন্ন রিপোর্ট হয়েছে, টিআইবি রিপোর্ট করেছে, এবং সেই সব রিপোর্টে তো বিভিন্ন সংস্থাকে ধরে ধরে তারা রিপোর্ট করেছেন। তা দুর্নীতি যে আমাদের দেশে আছে এবং দুর্নীতি যে একেবারে বন্ধ হয়নি এটা তো আমরা বুঝতে পারি। সুতরাং এই দুর্নীতিকে বন্ধ করার জন্য বা দুর্নীতির একটা থ্রেশহোল্ড, মানে 90%, 95% ক্ষেত্রে এটা যাতে বন্ধ হয়ে যায়, সেই কাজটা করার দায়িত্ব তো সরকারই করতে পারে। এটা নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে ব্যবস্থা নিয়ে এটাকে কিভাবে কত দূর বন্ধ করা যায় সেটা চেষ্টা করবেন। এবং এটা বন্ধ করা তো দরকার। সেবা সেক্টরে বা যে কোনো সেক্টরে দুর্নীতি একটা আমাদের প্রধান ইস্যু, এবং আমাদের অতীত সরকার তো বলেছিল একেবারে জিরো টলারেন্স। তো জিরো টলারেন্সের পরে তো আমরা যা চিত্র এখন দেখতে পাচ্ছি যে জিরো টলারেন্সের স্থলে কি হয়েছে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের অনেক কাজ করার আছে। এটা ট্রু যে অনেক জায়গায় দুর্নীতি আছে, অনেক সংস্থা আছে, সব কিছু ক্ষেত্রে ব্যবস্থা নিতে হবে। পাক ভারত যুদ্ধের পর এখন মোটামুটি হিসাব নিকাশ করা হচ্ছে, কে হারলেন কে জিতলেন। বিশ্ব মিডিয়াতে ওই ধরনের খবরাখবর আসছে, আপনি কিভাবে দেখছেন? না, পাক ভারত যুদ্ধ যখন শুরু হয় তখন তো আমরা আলোচনা করছিলাম যে দুইটা পারমাণবিক দেশ যখন যুদ্ধে জড়ায় এটা খুব দূর পর্যন্ত যাবে না। তারপর এটা অনেক দূর পর্যন্ত গিয়েছিল, এবং আমরা এখানে বিভিন্ন অস্ত্রের ব্যবহার দেখেছি। আমরা ফ্রান্সের উড়োজাহাজের ব্যবহার দেখছি, রাফেল, তারপরে যে নাম্বার একটা চাইনিজ অস্ত্রের ব্যবহার দেখছি বিমানের, এবং আমরা কিছু ড্রোন ব্যবহার করতে দেখেছি, কিছু ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তো এটার হিসাব কিতাব তো ফাইনালি আরও সময় লাগবে, হয়তো বিশ্ব গণমাধ্যম হয়তো ধীরে ধীরে এটা জানতে পারবে, বাট এগুলোর একটা হিসাব তো হবে শেষ পর্যন্ত। ভারতে তো যেহেতু গণতন্ত্র আছে, গণতন্ত্র চলছে, ভারতের কংগ্রেস কিন্তু একটা স্পেশাল পার্লামেন্ট সেশন ডাকার জন্য একটা দাবি বা অনুরোধ জানিয়েছে মোদির কাছে। তো সেখানে নিশ্চয়ই আলোচনাগুলো তারা জানতে চাইবেন, এবং প্রতিদিন তো মিডিয়াতে তারা বিভিন্ন দিচ্ছেন, তাদের ব্যাখ্যা দিচ্ছেন এবং বিভিন্ন তথ্য দিচ্ছেন। তো হিসাব নিকাশ শেষ হলে বোঝা যাবে যে কি হয়েছে। আমার মনে হয় না যে খুব বেশি একটা পরিবর্তন হয়েছে, কেন এটার তো যুদ্ধটা তো কোনো স্থল জায়গায় হয়নি, সুতরাং কেউ কারো জায়গা দখল করতে পারেনি। যা কিছু হয়েছে আকাশ যুদ্ধ এবং ক্ষেপণাস্ত্র দিয়ে যুদ্ধ। তো তাতে কোন দেশের কত বিলিয়ন ডলার খরচ হলো এবং কি কি অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা হলো সেটা আরও কিছুদিন লাগবে যাচাই বাছাই হয়ে জানার জন্য। বাট এটা কেউ জিতে নেই, কেউ হারে নেই, এরকম অবস্থা আছে আর কি। যেমন ইন্ডিয়া মনে করে তারা জিতেছে, পাকিস্তান মনে করে তারা জিতেছে, এবং তাদের সংবাদের উপর ভিত্তি করে আমরাও কেউ অনেক রকম মনে করি। বাট আমি এখনও কোনো সিদ্ধান্তে যেতে পারছি না যে আসলে কি হলো এই যুদ্ধের ফলে। এই যুদ্ধের অবশ্যই এই যুদ্ধের কি এইটার কি কোনো প্রয়োজন ছিল? যুদ্ধের প্রয়োজন, যুদ্ধের ব্যাপারে যদি আমরা কথা বলি তাহলে তো যুদ্ধের কোনো প্রয়োজন নাই। আসলে যুদ্ধ তো কিছু মঙ্গলজনক কিছু না। তো বিশ্বের যে কোনো যুদ্ধই হলো
মানুষের কল্যাণের জন্য হয় না, এবং মানুষের জন্য এটা অকল্যাণ করে এবং মানুষ ক্ষতিগ্রস্ত হয়, সাধারণ মানুষ, দরিদ্র মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এই যুদ্ধ দেখবেন যারা বেসামরিক নাগরিক যারা নিহত হয়েছেন তারা কিন্তু ক্ষতিগ্রস্ত মানুষ, বর্ডারে যারা ছিলেন তাদের শেলিংয়ে তাদের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। তো পৃথিবীর যেখানেই যে কোনো যুদ্ধ হোক, যে যুদ্ধের আসল ক্ষতিগ্রস্ত হচ্ছে দরিদ্র মানুষ, সাধারণ মানুষ। সুতরাং এই যুদ্ধগুলো বন্ধ হওয়া উচিত, যুদ্ধের কোনো প্রয়োজন নাই। যুদ্ধ আলাপ আলোচনা করেই যে সমস্যা আছে সেটা নিষ্পত্তি করা সম্ভব, কিন্তু এর মাঝখানে যখন সন্ত্রাসী তৎপরতা ঢুকে পড়ে, জঙ্গি তৎপরতা ঢুকে পড়ে, এবং কোনো দেশ যদি ওটাকে কোনো সাহায্য করতে চায়, তখন এটা নিয়ে তো দুই দেশের মধ্যে বা কয়েকটা দেশের মধ্যে এই যুদ্ধ লেগে যেতে পারে। এবং আমাদের যে অর্থনীতি, বিশ্ব অর্থনীতি, সেখানে মারণাস্ত্র বিক্রিতে একটা বড় ব্যবসা, এবং আমাদের বড় বড় দেশগুলো আমেরিকা, ফ্রান্স, জার্মানি, ইউকে প্রত্যেকেই যুদ্ধ সামগ্রী, রাশিয়া, ইভেন ইন্ডিয়া যুদ্ধ সামগ্রী, চায়না যুদ্ধ সামগ্রী বিক্রি করে তাদের একটা বড় ইনকামের সোর্স। তো তারা তো এগুলো যদি ব্যবহারই না হয় তাহলে তারা কোথায় বিক্রি করবেন? সুতরাং তাদের এবং এগুলো শেলফ লাইফ আছে। তো আপনি যে সমস্ত ক্ষেপণাস্ত্র ইন্ডিয়া পাকিস্তান সংগ্রহ করেছে বা অন্য দেশ যখন সংগ্রহ করে, এগুলো শেলফ লাইফের পরে তো এগুলো কিছু না, এগুলো তো ফেলে দিতে হবে। সুতরাং এই মাঝে মাঝে এরকম একটু পরীক্ষা নিরীক্ষা করা দরকার। যেমন ফায়ারিং রেঞ্জে আমাদের পরীক্ষা নিরীক্ষা করি না, আমাদের যে অস্ত্রশস্ত্র আছে, গোলা বারুদ আছে, সেগুলো ঠিক মতো চলে কিনা, সেরকম এই যুদ্ধ মাঝে মাঝে হয় পরীক্ষা নিরীক্ষা করার জন্য। এবং একটা একরকম জেদ বা আপনার পরাক্রম আছে, আপনার শক্তি আছে, এটাকে আপনাকে দেখিয়ে দিতে হবে। তা আমরা আমি মনে করি বা আমাদের সাধারণ মানুষ মনে করে, বিশ্বের অধিকাংশ মানুষ কিন্তু যুদ্ধ চায় না, তারা যুদ্ধবিরোধী, তারা শান্তি চায়। এবং যুদ্ধের পেছনে যে অর্থ ব্যয় হয়, সেই অর্থের যদি 10%ও জনকল্যাণে ব্যয় করা হয়, তাহলে কিন্তু মানুষের যে জীবন ধারণ বা মানুষের জীবনের যে মান, সেই মান কিন্তু অনেক উপরে চলে যাবে। এখানে তো যুদ্ধবিরোধী হয়েছে, এটা কার্যকর হয়েছে, কিন্তু গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয় না কেন? এখানে কার্যকর হয়েছে বিকজ এখানে তো পাকিস্তান এবং ভারত দুইজনের কাছে আপনার শক্তি আছে, তাদের আণবিক শক্তি যেহেতু আছে, যাতে এই যুদ্ধটা আণবিক শক্তির ব্যবহারে, পারমাণবিক বোমা ব্যবহারের দিকে না যায়, সেই কারণে এখানে যুদ্ধবিরতি চাপিয়ে দেওয়ার মতো বা যুদ্ধবিরতির জন্য কাজ করেছে। গাজায় যুদ্ধবিরতি হয় না, সেটা তো অনেক কারণ। কেন গাজায় তো মোটামুটি আমেরিকান এবং ইসরায়েলি প্ল্যান হলো, যে পরিকল্পনা হলো যে গাজা তারা পুরোপুরি খালি করে ফেলবে। এবং তখন যখন হামাস হয়েছিল, হামাস কিভাবে গঠিত হয়েছে, কেন গঠন করা হয়েছে, কিভাবে হামাসের সাথে প্যালেস্টাইন লিবারেশন আর্মি আরাফাতের কিভাবে দুশ্মনী সৃষ্টি করা হয়, তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা হয়, সব মিলিয়ে আপনি ওখানকার গাজার যে বর্তমান অবস্থা, সেই অবস্থায় গাজাকে পুরোপুরি খালি না করা পর্যন্ত ওখানে যুদ্ধ থামবে না। তো এখানে গাজা পুরোপুরি খালি হয়ে যাবে এবং বিশ্ব তাকিয়ে তাকিয়ে দেখবে। আপনি ইউনাইটেড নেশনস অনেক রেজলিউশন নেবে, এটা ইসরায়েল মানবে না। এবং ইসরায়েলকে যে বাধা দেওয়া বা তার উপরে যে শক্তি, তাকে নিউট্রালাইজ করার যে শক্তি আরব বিশ্বের আছে, তারা তো ইউনাইটেড না। সুতরাং এইখানে আপনি পাকিস্তান ভারতের যুদ্ধ যেভাবে নিষ্পত্তি হচ্ছে, বা ইভেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধটাও নিষ্পত্তির পর্যায়ে চলে যেতে পারে, কোনো একটা সমাধানে পৌঁছবে। বাট গাজাতে কিন্তু সমাধান হবে না, এবং সমাধান ওটাই যেটা গাজা সম্পূর্ণ ইসরায়েলের দখলে চলে। এখানে অবশ্য ডোনাল্ড ট্রাম্প একটা মুখ্য ভূমিকা পালন করেছেন। হ্যাঁ, আমেরিকা এখানে একটা মুখ্য ভূমিকা পালন করেছেন। অনেক তথ্য জানা যাচ্ছে যে আমেরিকান যে মার্কো রুবিও, উনি কথা বলেছেন, ওদের যে সিকিউরিটি অ্যাডভাইজার আছে, উনি কথা বলেছেন, ফোনাফুনি অনেক হয়েছে। এরকম একটা খবর দিয়েছে। ট্রাম্প সাহেব তো সরাসরি কথা বলেন নাই, ওনারা দুজন কথা বলেছেন। বাট ট্রাম্প একটা ক্রেডিট যে তিনি ডিক্লেয়ার করেছেন যে যুদ্ধবিরতি হবে আজকে বিকাল থেকেই। পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এটা ডিক্লেয়ার করেছে। আজকে তো ওদের মিলিটারি অপারেশনস যে ডিজি, এই পর্যায়ে একটা টেলিফোন হটলাইনে আলাপ আলোচনা হয়েছে। মোটামুটি শান্তি এখন, মোটামুটি শান্তি মনে হয় এখন। মোটামুটি গত রাতে এবং আজকে রাতে এখন পর্যন্ত আমরা যাই না, রাত 12টা পর্যন্ত যদি ধরি, তেমন কোনো ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা হয়নি। বাট আপনার ওইখানে যে লাইন অফ কন্ট্রোল আছে, ওইখানে মাঝে মাঝে এরকম ঘটনা ঘটতে থাকবে, এটা পুরোপুরি নিষ্পত্তি হবে না। এখানে দেখছি যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরমাণু যুদ্ধের হুমকি ভারত সহ্য করবে না।
এটা কেন বললেন? ওই যে পাকিস্তানের পক্ষ থেকে নিশ্চয়ই পারমাণবিক অস্ত্র ব্যবহার, এটা একটা আসছে এখন পাকিস্তান এটা কিন্তু পুরানো ইস্যু। এটা কার্গিল যখন যুদ্ধ হচ্ছিল তখনও কিন্তু এই পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথাটা আসছিল। তখন কিন্তু বাজপেয়ী তাদের প্রধানমন্ত্রী ছিলেন এবং তখন বাজপেয়ী একটা কঠোর অবস্থান নিয়েছিলেন, ঠিক আছে পাকিস্তানকে যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে চায় আমি অর্ধেক ইন্ডিয়া বিসর্জন দেবো, কিন্তু পাকিস্তান নামে কোনো দেশ তখন কিন্তু থাকবে না। মানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে কিন্তু ঘটনাটা এরকম ঘটবে, হয়তো আপনি ইন্ডিয়ার অর্ধেক ধ্বংস করে দিতে পারবেন, মানে আপনি পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন, ইন্ডিয়া তো বসে থাকবে না। সুতরাং আপনার যে পাকিস্তানের যে আয়তন, সেই আয়তনের কয়েকটা নগর, মানে মূল নগরগুলোই তো ধ্বংস করে দিতে পারবে, আপনি হয়তো ইন্ডিয়ারও কয়েকটা নগর ধ্বংস করে দিতে পারবেন। তো এইখানে এই পারমাণবিক অস্ত্রের যে ব্যবহার করব, এই হুমকি এবং তার পাশাপাশি যদি সন্ত্রাসী, যেটা ইন্ডিয়া দাবি করে যে আপনি সন্ত্রাসীদেরকে তারা সহায়তা করছে, জঙ্গিদের সহায়তা করছে, সেইখানে একটা নিষ্পত্তি হতে হবে। আসলে ওখানে একটা কমন এজেন্ডায় সকলকে একমত হতে হবে। এটা পাকিস্তান কিন্তু মাঝে মাঝেই বলে, আগেও বলেছে যে তারা বর্ডার, মানে আন্তঃবর্ডার যে সংঘর্ষ বা সন্ত্রাসী তাদেরকে সহায়তা করে না, বাট পরে কিন্তু কিছু কিছু জিনিস প্রমাণিত হয়। এবারই যে আক্রমণ হয়েছে সেখানে মাসুদ আজহারের যে ফ্যামিলি মেম্বার্স এবং তার সহযোগী তারা কিন্তু নিহত হয়েছেন, এবং পাকিস্তানে যে জানাজা হয়েছে সেখানে বেশ কয়েকটা নাম তো ভারত ডিক্লেয়ার করেছে, এবং পাকিস্তানের মিডিয়া এই সত্যতা প্রকাশ করেছে যে হ্যাঁ এই সন্ত্রাসী তালিকা যারা ছিল ইউএন তালিকায় তারা নিহত হয়েছেন অনেকে। তো এই জায়গাতে এই বিষয়গুলো নিষ্পত্তি করতে হবে। কাশ্মীর একটা ইস্যু, যে ইস্যুটা নিষ্পত্তিযোগ্য কিনা সেটা নিয়ে অনেক আলোচনার বিষয় আছে। কাশ্মীরের ভাগ্য এরকমই থাকবে, ভারত যেটা নিয়ন্ত্রণ করে ভারতের নিয়ন্ত্রণে থাকবে, পাকিস্তান যেটা নিয়ন্ত্রণ করে তাদের নিয়ন্ত্রণে, চীন যেটা নিয়ন্ত্রণ করে সেটা তাদের নিয়ন্ত্রণে থাকবে। এটাই মনে হয় কাশ্মীরের ভবিতব্য। কবে যে এটা সমাধান হবে এটা তো আমরা কেউ জানি না। কেন সমাধানটা হচ্ছে না, একটা কারণ থাকবে তো। সমাধান হচ্ছেন যে কাশ্মীর যদি পুরোপুরি স্বাধীন দেশ হিসাবে যদি অ্যাকসেপ্ট করে ভারত, পাকিস্তান এবং চীন, তাহলে না এটা সমাধান হবে, কিন্তু কেউ তো এটা অ্যাকসেপ্ট করছে না এবং কাশ্মীরকে তারা প্রাইড মনে করে। সুতরাং ওই যারা পাকিস্তান অকুপাইড কাশ্মীর বা আজাদ কাশ্মীর বা পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেটেড কাশ্মীর যেই নামেই ডাকে, তারা তো মনে করে যে ভারতের যে অংশটা অ্যাডমিনিস্ট্রেট করছে সেটা তো তাদের দেশ, তাদের মাতৃভূমি, সুতরাং এটাকে তাদের স্বাধীন করতে হবে। কিন্তু সেই কারণে তো যুদ্ধ করে তো এটার কখনোই স্বাধীনতা অর্জন করা সম্ভব বলে আমি মনে করছি না, বা মনে হয় না, কারণ এটা তো বহুদিন ধরে চলছে, এটা লাস্ট 75 ইয়ার্স, তাই না? তো এখন আপনি এটার সমাধান ওই জায়গায় যদি কোনো দিন সবারই আমাদের বোধোদয় হয়, আমরা যদি সবাই মিলে ঠিক করি ঠিক আছে কাশ্মীরকে আমরা একটা সোভারেন স্টেটের মর্যাদা দেই, এবং এটা তো একটা ভূস্বর্গ, এখানে অনেক লোক যেতে পারে, অনেক লোক যেতে চায়, এবং এটার যদি একটা ইন্ডিপেন্ডেন্ট স্ট্যাটাস থাকে তাহলে তো কাশ্মীরের তো কোনো নিজস্ব বাহিনীও নাই, সুতরাং তারা কারো ক্ষতি করবে এরকম তো হওয়ার কোনো কারণ নেই। সুতরাং এটা কিন্তু শুভ বুদ্ধির উদয়, বোধোদয়ের বিষয়, রাইট। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ রাতের মতো এখানেই বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।